৭৭-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চায় তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। বলেছেন কে? আমাদের পাপিয়া আপার জামাই হারুন দুলাভাই, যেই হারুন দুলাভাই শেখ হাসিনার 5 বছর সংসদ সদস্য ছিলেন। সংসদে বড় বড় কথা, গরম কথা, সুন্দর কথা হারুন ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম। নতুন সংবিধান রচনা করতে চাইছিলাম, আপনারা বুড়া খ্যাটাসগুলো বাধা দিলেন কেন? সংবিধান বানাইছেন তাও টুকলি ভাই কইরা, তাই না ভাবেই আম্বিয়া হাসিনার ছবি মাটিতে ফেলায় মুতে দিছিল না ছাত্ররা ঘিরা ধরে, দেখেছেন না? ওই সংবিধান মাটিতে ফেলায় মুতে দেওয়া হবে বেশি সংবিধান। যেটি যদি সংবিধান নিয়ে মিটিং গুড়া খাটাসগুলা সেটি যা ধরবেন সবাইকে, এইগুলা না থামাইলে চলতেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সুপ্পু সহ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে। 3, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। 4, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। 5, জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই, একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে, এটা মাইনে নিতে হবে। আমার আশঙ্কা আওয়ামী লীগ আর বিএনপিতে একটা বোঝাপড়া হইতে যাচ্ছে। আমরা কিছু ঘটনা দেখব যেখানে আওয়ামী লীগ আর বিএনপির সুর একই, কিছু ক্ষেত্রে দেখবেন পতিত আওয়ামী লীগ বিএনপির পজিশনকে সাপোর্ট করিচ্ছে। আমরা শুনে নি হাসান মাহমুদের বক্তব্য। এইটা সাহেব না, ওই গাদার ডাক্তার দিয়ে দেন, এই গাদাটার কথা শোনার আগে গাদার ডাক্তার দেন, বরকত হবে। ফখরুল আলমগীর সাহেব যে বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, এই যে প্রশ্ন তুলেছেন, আমি এটির সাথে একমত। এমনকি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করার পর, কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সাথে একমত। এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি। সে বলতেছে বিএনপির সাথে কোনো কোনো ক্ষেত্রে একমত, আরো বলতেছে বিএনপির সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবে। তারা বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। মির্জা ফখরুলও বলছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? আপনারে তো নিষিদ্ধ করতে কয় নাই, আপনি কইলেন না, অন্যদেরকে করতে বাধা দিচ্ছেন, মানে আপনারা আওয়ামী লীগের পক্ষে, ঠিক কিনা? আবার জাতীয় পার্টিও নিষিদ্ধ করার দাবি নাকি চক্রান্ত, তবে উনি কখন কি বলতেছেন সেটার কোনো হিসাব থাকে না। তাই উনি একটা কথা বললে তারপরেই উনার কথা, নিজের কথাকে উনি কন্ট্রাডিক্ট করতেছেন। উনি বলতেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, তাই না? আবারও দেখেন এই নিউজে কইতেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে। মানে এই বিষয়ে ওনারা কথা বলার কেউ না, তাই না? এই ব্যাপারে উনাদের কোনো মত নাই, তাই তো? আবার দেখেন কি বলতেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি। এখানে কিন্তু জনগণ নাই, জনগণ বাদ চলে গেছে, ওটা বিএনপি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তার মানে বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, একবার জনগণের কাঁধে চাপাই দিল, আমরা কারা নিষিদ্ধ করার, এটা জনগণ করবে। আবার তার নিজের দল বলতেছে আমরা নিষিদ্ধ চাই না, জনগণ নাই। তার মানে আপনি তো নিষিদ্ধ চান না, তাই না? মানে আপনার শক্ত মত আছে, সেটা আওয়ামী লীগের পক্ষে, তো স্বীকার করতে হবে। শুধু তাই না, ছাত্রদল হয়ে উঠছে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র। দেখেন ছাত্রলীগের চিহ্নিত গুন্ডারা ছাত্রদল হয়ে মিছিল করতেছে। ভাই আপনাদের লজ্জা লাগে না? আরো আছে বিএনপির মাহমুদ্দিন খোকন, সিনিয়র নেতা গলে, আইনজীবী নেতা, সুব্রত চৌধুরী, কামাল হোসেন, তারপরে সৈয়দ আনোয়ার হোসেন, যে ইতিহাস বিকৃতিকারী এবং আওয়ামী লীগের 1 নাম্বার লেসপেন্সার, লুকাইছিল কলে, আবার সরব হচ্ছে। এখন বলতেছে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে পারে না। অনির্বাচিত সরকার কোন সংস্কার করতে পারে না। মাহমুদ্দিন খোকনও কি কয় শুনেন। যে সরকার আসে তাদের সুবিধা মতো প্রয়োজনে তার সংবিধান সংশোধন করে কেন? যে পবিত্র দলিল যে পারে না, সেজন্য আমরা এটা ছুঁড়ে ফেলে নতুন সংবিধান রচনা করতে চাইছিলাম। আপনারা বুড়া খ্যাটাসগুলো বাধা দিলেন কেন? সংবিধান বানাইছেন তাও টুকলি ভাই কইরা, তাই নিয়ে ভাবেই আম্বিয়া হাসিনার ছবি মাটিতে ফেলায় মুতে দিছিল না ছাত্ররা ঘিরা ধরে, দেখেছেন না? ওই সংবিধান মাটিতে ফেলায় মুতে দেওয়া হবে বেশি সংবিধান। যেটি যদি সংবিধান নিয়ে মিটিং গুড়া খাটাসগুলা সেটি যা ধরবেন সবাইকে, এইগুলা না থামাইলে চলতেছে না। আবার কেমন ফাজলামি দেখেন, কয়ে রাখি জামাতের আমির কইছিল যে আমাদের সংবিধান রচিত হয়েছিল ভারতের মাটিতে। এটা প্রতিবাদ করেছে কে? সংবিধান প্রণয়ন কমিটির পরিবার সদস্যরা, বুঝেছেন? কোন রাজনৈতিক দল না, কোন গ্রুপ না, যারা সংবিধান লিখিছে টুকলি ভাই করেছে তার পরিবারের সদস্যরা। হ্যাঁ বুঝছে, কোটা, পরিবার কোটা।
এই সংবিধান কি পারিবারিক সম্পত্তি নাকি রে বালচিন? ফাজলামি এগুলা। হাসিনা যেমন বাংলাদেশকে পারিবারিক সম্পত্তি বানিয়েছিল, এরাও সংবিধানকে পারিবারিক সম্পত্তি বানাইছে। তো এই পারিবারিক সম্পত্তিকে কেন দেশের জনগণকে টেনতে হবে? যাই হোক, ফিরে আসি আওয়ামী রাজনীতির পুনর্বাসন প্রসঙ্গে। কেন বিএনপি আওয়ামী রাজনীতির অবসান বা নিষিদ্ধ চায় না, এমনকি চায় পারলে তাদেরকে পুনর্বাসন করে? এইখানে বিএনপির রাজনীতিটা কি? রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হইতেছে শত্রু চিহ্নিত করা। আপনারা দেখবেন অনেকে আমার সম্পর্কে অনেক কিছু বলে, আমি তাদের কিছুই বলি না, তার মানে আমি তাদেরকে শত্রুর মর্যাদা দেই না। আবার কেউ কিছু না বললেও আমি তাদের শত্রু বানাই দিই, তাই না? হ্যাঁ, আমার হয়তো কিছুই বলে নাই সে, বা সে আমার সাথে শত্রুতামূলক আচরণও করে নাই। ধরেন আমি প্রফেসর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম রে গণশত্রু বলছি, তাই না? হ্যাঁ, গণশত্রু এটা সিল মেরে দেন, হ্যাঁ দেন না, মেরে দেন, না 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 কই দেন না, মেরে দেন, দেন 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 না, মেরে দেন, না কই দেন না। হ্যাঁ হয়েছে। যাই হোক, সেগুলো আমাকে কিছু কয় নাই, আমাকে সম্মান করে কথা কয়, কিন্তু আমি তারে বলছি কারণ সে আমার চিহ্নিত শত্রু। প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে, প্রথম আলো কিন্তু আমার পিছে আঙুল দেয় নাই কলে। আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম আলোর ডেইলি স্টারে আমি রাজনৈতিক শত্রু ঘোষণা করছি। এটাই রাজনীতি। রাজনীতিতে শত্রু লাগে, আপনার শত্রু চিহ্নিত করতে হবে, বলে দিতে হবে আমার শত্রু, আমি এর বিরুদ্ধে লড়াই করতেছি। সেই শত্রু চিহ্নিত করাটাই রাজনীতি। কমিউনিস্টদের শত্রু পুঁজিপতি, তাই না? আওয়ামী লীগের শত্রু জামাত বিএনপি, বিজেপির শত্রু মুসলমান, ইন্ডিয়ার শত্রু পাকিস্তান, বাঙ্গু সুশীলদের শত্রু পিনাকি। ঠিক ধরেছেন, ঠিক আর কি, বুঝছাও? তো এখন যেমন আওয়ামী লীগ চাইতেছে শত্রু হিসাবে বিএনপি যেন তাদেরকে সিলেক্ট করে, তাদেরকে পছন্দ করে, এবং বিএনপিও সেটাতে সায় দিতেছে মনে হইতেছে। এমনকি হাসিনার হাতে বিএনপির হাজারো শহীদ, তার রক্তকেও বিএনপি আমলে নিতেছে না। এটার মাঝে যা কি, কেন বিএনপি এটা করতেছে? এটা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ দিয়ে বুঝতে পারবেন না। এইটা বুঝতে হলে কালচারাল, ক্লাস, ইডিওলজি এগুলো দিয়ে বুঝতে হবে। কমিউনিস্টরা এটা ভালো বুঝে আর কি, কমিউনিস্টরা বলে শ্রেণীর রাজনীতি। আসলে এটা বুঝেনি। কমিউনিস্টদের আইডিওলজির জন্য, কমিউনিস্টদের ভোকাবুলারির জন্য, ওদের বাক্য জন্য এটা ফেলাই দিয়ে না, বোঝার জন্য কাজে লাগে কিন্তু ওদের অ্যানালাইসিসের পদ্ধতি। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ কি আছে? কোনো তফাৎ? খুব বড় কোনো তফাৎ আছে? না, নাই। মোটা দাগে বিএনপি আর আওয়ামী লীগ একই ক্লাস, একই ধরনের লোক করে। মানে যে আজকে আওয়ামী লীগ করেছিল সে যদি কালকে যে বিএনপি করে, খুব বেশি অসুবিধা হবে না কলে। অ্যাটলিস্ট লিডারেরা একই ক্লাস। সেজন্য দেখেছেন তো ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে ঢুকে গেছে, এমনকি ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের মধ্যে ঢুকে গেছে। কমিউনিস্টদের ভাষায় এটা শ্রেণী, মানে ক্যাপিটালিজমের পক্ষে তারা, পুঁজিবাদের পক্ষে, তাই না? মুক্তিযুদ্ধের পক্ষে, ওয়েস্ট ঘেঁষা, পশ্চিম ঘেঁষা, ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য দেওয়ানা। আরবান এলিট মানে শহুরে এলিট, মধ্যবিত্ত, লিবারেল সেকুলার বুর্জোয়া পার্টি। লিবারেলিজম কি সেটা তো আমি বলছি আগের এপিসোডে, ট্রাম্পকে নিয়ে বলছি, তাই না? আর কি বলবো? ধরেন হাসিনার শাসন চলে যাওয়ার পরে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাদী জগলদারি করতো সেগুলো কারা নিছে, শুধু আপনারা জানেনি। আমি ওইগুলা বলে তিক্ততা বাড়াইতে চাই না। তাহলে বুঝেছেন তো এই দুইটা আওয়ামী লীগ আর বিএনপি একই ধরনের লোকজন করে কলে, বুঝছাও? এই দুইটা হইতেছে মেলায় হারায় যাওয়া দুই ভাই আর কি। হ্যাঁ, তো এখন বিএনপির ডর, এটা বিএনপির ডর শুধু না, এটা ভারতেরও ডর, ভয়, এবং আমেরিকার পশ্চিমেরও ভয়। সেটা হইতেছে ইসলামপন্থীরা এরা উঠে আসতেছে। আর যদি সাথে লীগ না থাকে বিএনপি এটা একলা সামলাতে পারবে না। তো এটা দেখে আমার সেই জিয়ার আমলের একটা কথা মনে পড়তেছে। আওয়ামী লীগ তো 1975 সালে শেষ হয়ে যায়, কিন্তু ওই সময় 1975 সালে পরে জিয়াউর রহমানও আওয়ামী লীগকে তার পলিটিক্যাল এনিমি হিসেবে, শত্রু হিসেবে সিলেক্ট করছিল। কেমনে জানেন? তখন তো বিএনপি অবশ্যই জিততো, বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাকের পার্টি, কিন্তু মুস্তাককে জেলে নেওয়া হয়। মুস্তাক কিন্তু খুব সৎ মানুষ ছিল, সৎ রাজনীতিবিদ ছিল, খুবই ন্যাশনালিস্ট একজন ভালো মানুষ ছিল, বুঝছাও? ওরে 76 সালে জেলে নেয় জিয়াউর রহমানের সরকার, সার্কিট হাউসের কাপ প্লেট চুরির অভিযোগে। মানে তার কিছুই পায়নি। এটা সারা হয় 78 সালে 16 ডিসেম্বর উপলক্ষে। তার 7 সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনের উনি দল গুছাবেন কখন? জেলে দল গুছাবেন কখন আর নির্বাচন করবেন কখন? খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে 76 সাল থেকে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতাদেরকেও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পাইছিল, 39টা আসন পাই আওয়ামী লীগ বিরোধী দল হয়। খন্দকার মুস্তাক যদি বেড়ে থাকতো না তাহলে কলে আওয়ামী লীগ বিরোধী দল হইতে পারতো না। খন্দকার মুস্তাক দল করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটাই উনি নিতেন। কারণ কি? আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই তো উনি পাইতেন। উনি তো আসলে আওয়ামী লীগার। উনার ভোটারেরা মুসলিম লীগকে ভোট দেয়, 20টা আসন পায় মুসলিম লীগ ওই নির্বাচনে। তারপরে তো হাসিনারে নিয়েই আসলো জিয়াউর রহমান। তারপরে লীগ আর বড় দল হইতে তো সাহায্য করছে, এটা তো বিএনপি সাহায্য করছে। 72-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চান তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। বলেছেন কে? আমাদের পাপিয়া আপার জামাই হারুন দুলাভাই। যেই হারুন দুলাভাই শেখ হাসিনার
5 বছর সংসদ সদস্য ছিলেন। সংসদে বড় বড় কথা, গরম কথা, সুন্দর কথা হারুন ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু আজকে যখন শুনলাম এই হারুন ভাই পাপিয়া আপার সাথে থাকতে থাকতে এমন গরম হয়েছেন, এরম উত্তপ্ত হয়েছেন যে উনি বলে ফেললেন 72-এর সংবিধান যারা চায় না তারা হলো বেজরমা। 72-এর সংবিধান কার? শেখ মুজিবের। হারুন ভাই কার? জিয়াউর রহমানের। তাহলে জিয়াউর রহমানের হারুন ভাই কি করে শেখ মুজিবের সন্তান হলেন? এখানে হারুন ভাই বেজরমা হয় কিনা প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। কারণ হারুন ভাই এই কথা বলতে পারে না বেজরমা যারা 72-এর সংবিধান চায় না। কারণ এই 72-এর সংবিধান চায় না বলছে কে? আমাদের সকলের প্রিয়, সকলের পছন্দের মিডিয়া ব্যক্তিত্ব, যিনি নাকি এই সংগ্রাম আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে বেজরমা বলা হলো কি হলো না, আপনাদের কাছে এটা তুলে ধরবো ওনার একটু বক্তব্য শোনানোর মাঝখানে। আমি এখনই আপনাদেরকে রেকর্ডটা একটু শোনাচ্ছি যাতে করে ওনার মুখ থেকে শুনে নেন, তারপরে আমি আলোচনাটা করছি। বলে যে 72-কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমি আশা করি যে ওনার মুখ থেকে ওই শব্দটা আপনারা শুনতে পেয়েছেন যে 72-এর সংবিধানকে যারা অস্বীকার করে তারা বেজরমা। তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বেজরমা? আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যদি বেজরমা হয়, মেজর ডালিমকে নিয়ে ইলিয়াস ভাই বিশ্ব রেকর্ড করেছেন ইউটিউবের মধ্যে। ইউটিউবের জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত এট এ টাইম 8 লক্ষ মানুষ কোনো লাইভে যুক্ত হয় নাই, যেটা রেকর্ড ব্রেক করেছেন। ওনাকে ইউটিউব থেকে স্বাগত জানিয়েছেন, ওনাকে ইউটিউব থেকে স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছেন যে ইউটিউবের রেকর্ড ভঙ্গকারী হয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, যার নিজের চ্যানেলে এ পর্যন্ত 12-13 মিলিয়ন, যেটা 1.5 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি একটি চ্যানেলই হয়েছে। আর সারা মিডিয়া জুড়ে আমরা যেটা প্রচার করেছি এরই মধ্যে বাংলাদেশের এমন কোনো সচেতন নাগরিক নাই, বাংলা ভাষার এমন কোনো সচেতন নাগরিক নাই পৃথিবীর বিভিন্ন দেশে। এবং আমি তাও বলছি যে বিভিন্ন দেশের ভাষায় সেটা ট্রান্সলেট করে অলরেডি সেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দেখেছে, কারণ সেটার সাথে জড়িত আছে বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, ভারত জড়িত আছে, রাশিয়া জড়িত আছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল কাহিনী, গল্প মেজর ডালিম সেখানে নিয়ে এসেছেন। তাই সেই ইলিয়াস হোসেনকে বেজরমা বলা, হারুন সাহেব বা হারুন ভাই বা হারুন দুলাভাই, আমাদের পাপিয়া আপার জামাই যেহেতু, আমাদের এই হারুন দুলাভাইয়ের মুখ থেকে এই কথা আপনারা আশা করছিলেন কিনা? আপনারা কমেন্টস করে আপনাদের সচেতনতার সাথে আপনাদের মতামতটা দিবেন এবং সেই মতামতটা আমি সম্মানের সাথে গ্রহণ করব। আপনাদের মতামত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।